অটোপাস ও সিলেবাসের গ্যাড়াকলে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। 2 বছরের পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী। শিক্ষাখাত সংস্কারের দাবি। মুন্সিগঞ্জের শ্রীনগর এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, আহত 10। সরানো হয়েছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো। সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বললেন প্রধান উপদেষ্টা। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং সিরাজগঞ্জে উজানের ঢল ও বৃষ্টিতে দ্রুত বাড়ছে যমুনার পানি। নদীগর্ভে বিলীন 5 উপজেলার বিস্তীর্ণ আবাদি জমি। বন্যা আতঙ্কে স্থানীয়রা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। এবারে বিস্তারিত। অটোপাস ও সিলেবাসের গ্যাড়াকলে ক্ষতিগ্রস্ত হচ্ছে উচ্চ মাধ্যমিকের পড়াশোনা। তিক্ত বাস্তবতা হচ্ছে, করোনা পরবর্তী 4 বছরে এই 2-এর বদৌলতে উচ্চ মাধ্যমিক স্তর পার করেছে অন্তত 70 লাখ শিক্ষার্থী। শিক্ষাখাত এতটাই বিপর্যস্ত যে গেল 2 বছরে এইচএসসি পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনের নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষাখাতের সংস্কার সময়ের দাবি। শিক্ষাখাত নিয়ে মাহবুব হাসান রিপনের 3 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ কিস্তি আজ। করোনা প্রাদুর্ভাবের অজুহাতে শিক্ষার্থীদের অটোপাসের দাবি সহ নানা নাটকীয়তায় 26 জুন থেকে শুরু হয় চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যেখানে বসেছে 12 লাখের মতো পরীক্ষার্থী। 2023 সালে এসএসসি পাশ করে 16,41,140 জন শিক্ষার্থী। এর মধ্যে প্রায় 6 লাখ এবার এইচএসসিতে অংশ নেয়নি, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর প্রায় 36%। শিক্ষার্থীদের দাবি, হাফ বা ফুল সিলেবাসের গ্যাড়াকলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুটহাট করে খবর পাই যে ফুল সিলেবাসের ওপর পরীক্ষা হবে, অল্প টাইমের মধ্যে সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করা পসিবল হয় না, তখন আমাদের এটা রেজাল্টের উপর একটা চাপ আসে। এত ব্যাপক সিলেবাস কমপ্লিট করা তাদের জন্য অত্যন্ত কঠিন, সুকঠিন। গত 4 বছরে অটোপাস বা সংক্ষিপ্ত সিলেবাসে উচ্চ মাধ্যমিক স্তর পার হয়েছে 70 লক্ষ ছাত্রছাত্রী। সবশেষ জুলাই আন্দোলনের পর শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান প্রতিষ্ঠান প্রধানরা। করোনার পরের বছরই শর্ট সিলেবাস আসলো, পরীক্ষার সিস্টেমটাও চেঞ্জ ছিল, বাচ্চারা ইজিলি পরীক্ষা দিয়ে হয়তো পাশ করে যেত অনেকেই, কিন্তু এখন আবার দেখা গেল যে নতুন একটা ওয়াইড সিলেবাস আসলো। সেই ওয়াইড সিলেবাসে আবার বাচ্চারা দেখা গেল যে অনেকেই অভ্যস্ত না। 24-এর একটা উত্তাল সময় বাচ্চারা দেখলো, সেটাও তাদের একটা অন্যরকম উত্তেজনা তাদের কাজ করেছে। ওই উত্তেজনার মধ্য থেকে তাদেরকে মাঠ থেকে, রাস্তা থেকে তাদেরকে আবার ক্লাসমুখী করানো, এটার জন্য আবার আমাদের একটা ব্যাপক সময় বেগ পেতে হচ্ছে। অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস কিংবা বারবার জাতীয় শিক্ষাক্রম পরিবর্তনে দেশের শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব লক্ষণীয় বলে মনে করেন শিক্ষাবিদরা। এখন এইচএসসিতেও যে গন্ডগোলটা হয়েছে গত কয়েক বছরে, এক সময় এক্সপেরিমেন্ট করছে আমাদের মিনিস্ট্রিজগুলা, যে ছাত্রদের এক সময় ছিল সৃজনশীল, আরেক সময় কি এমসিকিউ, অনেক কিছু উল্টাপাল্টা করেছে, কিন্তু আমাদের এই জিনিসটা করাতে ছেলে মেয়েদের ইন্টারেস্টটা চলে গেছে পড়াশোনার মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনে নতুন যুগের সূচনা হলেও তাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শিক্ষা সংস্কারের উদ্যোগ না নেওয়া হতাশাজনক। শিক্ষা ব্যবস্থাটা রন্ধে রন্ধে সমস্যা, প্রতিটা জায়গায় সমস্যা। আপনি স্কুল লেভেলের সমস্যা, শিক্ষক নিয়ে সমস্যা, ম্যানেজমেন্ট কমিটি নিয়ে সমস্যা, আপনি দিতে পারছেন অ্যাসেসমেন্ট নিয়ে সমস্যা, বই পুস্তক নিয়ে সমস্যা, পেডাগজি নিয়ে সমস্যা, টিচার ট্রেনিং নিয়ে সমস্যা, কারিকুলাম নিয়ে সমস্যা। আপনি কোথায় সমস্যা নাই? গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট এই শিক্ষা এতগুলো তারা কমিশন করলো, তারা শিক্ষা নিয়ে কোনো কমিশন করলো না। আগের সরকার ওইভাবে দেয়নি। বর্তমান সরকার, আন্দোলনের পর যে সরকার আসে, যারা অনেক কথা বলছেন, তারাও শিক্ষাকে গুরুত্ব দেয় নাই। যদি গুরুত্ব দিতেন তাদের অ্যাকশনে আসতেন। জাতির মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থায় দ্রুত আস্থা ফেরানো জরুরি মন্তব্য করেন এই শিক্ষাবিদ। বলেন, তা না হলে বাড়বে মেধা পাচার ও আর্থিক ক্ষতির পরিমাণ। এই যে বিদেশ চলে যাচ্ছে, তারা কি এমনি যাচ্ছে না টাকা যাচ্ছে তার সাথে? মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। যে ম্যানপাওয়ার চলে যাচ্ছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর অংশে দুর্ঘটনায় 4 জন নিহত, 10 জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে হতাহতের ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনের সোশ্যাল বিজনেস ডে এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। বিগত সরকার সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেয়নি বলে অভিযোগ করেন অধ্যাপক ইউনূস। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপন করা হয়েছে এবারের সোশ্যাল বিজনেস ডে। আয়োজনে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবেলা করা সম্ভব। বিগত সরকার দিবসটি পালন করতে দেয়নি অভিযোগ করে প্রফেসর ইউনূস বলেন, বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। And one choice is a 3-0 choice. Government will not allow us to set up a university. We go to UGC, friends from community of teachers, they in the UGC. They said, don't come to us, please, don't apply, because we cannot give you the permission. এই সময় তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বানও জানান তিনি। And that's what the universities, education institutions are all about, preparing for that. Not preparing for getting a job, get a salary. End of the life. Job is the end of life. এবারের সম্মেলনে বিশ্বে 38টি দেশ থেকে 1400 জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। 5 দিনের চীন সফর শেষে দেশে ফিরলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির 9 প্রতিনিধি দল। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। এ সময় মির্জা ফখরুল বলেন, এবারের সফর অত্যন্ত সফল। শি জিনপিং এর নেতৃত্বে চীন অল্প সময়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। আগামী রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয় এবং জনপ্রত্যাশা পূরণে সক্ষম হয়, এমন প্রত্যাশা জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। রাজনৈতিক দলগুলো যেন দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারে সে প্রত্যাশার কথাও বলেন শফিকুর রহমান। আগামীর রাজনীতিটা যেন আবার ফ্যাসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়, এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিরাজগঞ্জ জেলায় যমুনা নদীতে দ্রুত গতিতে পানি বাড়ছে। পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদ নদীগুলোর পানিও বাড়তে শুরু করেছে। ফলে সিরাজগঞ্জ সদর, কাজীপুর চৌহালি, বেলকুচি ও শাহজাদপুর উপজেলার নদী তীরে দেখা দিয়েছে ভাঙন। ইতোমধ্যে এসব এলাকায় বেশ কিছু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের মধ্যে বন্যা আতঙ্ক বিরাজ করছে। জানবো সিরাজগঞ্জের খবর, সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি কি সব মিলে জানাবেন আমাদের। জি ধন্যবাদ সাবির, আপনি যেমনটি বলছিলেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে কিন্তু সিরাজগঞ্জ যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় কিন্তু 10 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার 148 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চল সিরাজগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে ভাঙন শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের সদর উপজেলা ভাটিয়ারি এলাকায়। এই এলাকায় কিন্তু নদীগুলোতেও কিন্তু এই এলাকায় কিন্তু নদী ভাঙন রোধে এবং কাজ করে যাচ্ছিল পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে কিন্তু ভাটিয়ারি এলাকায় প্রায় অধিকাংশ জায়গায় কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এই এলাকার লোকজন কিন্তু তারা মানববন্ধন করছেন যে সোনকাছি ইউনিয়নে ভাটিয়ারি যে পর্যন্ত এলাকা রয়েছে সেটি এই এলাকায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান রক্ষার্থে তারা কিন্তু এবং গ্রামকে বাঁচানোর জন্য কিন্তু এই জায়গায় আমরা লক্ষ্য করছি যে মানববন্ধন শুরু করেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কারণে নিমজ্জিত হওয়ার ফলেও এখন পর্যন্ত কিন্তু বন্যার কিন্তু আশঙ্কা নেই বলে তারা জানাচ্ছে। আমরা লক্ষ্য করছি যে যমুনা নদী কিন্তু পানি বিভিন্ন
জায়গায় বেড়েই চলছে এবং অভ্যন্তরীণ নদীগুলোতে বাড়ার কারণে কিন্তু নিমজ্জিত হচ্ছে বিভিন্ন ফসলি জমি এবং চরাঞ্চল। এই ছিল যমুনা নদীর পানি বৃদ্ধির সর্বশেষ। সোহেল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের খুচরা বাজারে নিত্যপণ্যের দামে চলছে ওঠানামা। ৮০ থেকে ১০০ টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। নানান অজুহাতে বেড়ে চলছে প্রায় সব ধরনের মাছের দাম। তবে মুদিপণ্য সহ মুরগি আর ডিমের দাম কিছুটা কমেছে। রিয়াজউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের আগ্রাবাদ, চকবাজার, বহদ্দারহাট, পাহাড়তলী সহ সবখানেই বেড়েছে সবজি ও মাছের দাম। বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স, কাঁকরোল সহ সব সবজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে। মাছের বাজারেও একই চিত্র। আগের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। কাঁকরোল আগে নিয়েছিলাম যে ৫০-৬০ টাকা করে, আজকে ১০০ টাকা হয়েছে। তিত করলাও একটু বাড়তি দেখছি। গত সপ্তাহে ধরেন বরবটি ছিল ৪০ টাকা ৫০ টাকা, এখন নিচ্ছে ৮০ টাকা। আমরা তো একটা বাজেট নিয়ে আসি, কিন্তু এটা কেনার পরে তখন ওদের কাছ থেকে বাকি রেখে যেতে হয়। ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০-১২০০, ইলিশ মাছ ২২০ টাকা। তবে কিছুটা স্বস্তি মুরগি ও ডিমের বাজারে। ব্রয়লার মুরগির দাম কমে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। ১ ডজন ডিম পাওয়া যাচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। সোনার মুরগি ৩০০ টাকা, আর ফার্ম চলে ১৫০ টাকা, আর ওই দেশি মুরগি চলে ৬০০ টাকা। এছাড়া অনেক মুদি পণ্যের দাম আগের থেকে কেজিতে ৫ থেকে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। এই সপ্তাহে পেঁয়াজ বিক্রি করতেছি ৫৫ টাকা। গত সপ্তাহে আদা ছিল ১৪০ টাকা, এই সপ্তাহে ১২০ টাকা। রসুন ছিল ১৬০, এই সপ্তাহে ১৫০। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষ। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় বর্ণিল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার বিকেলে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয় এবারের রথযাত্রা। আগামী ৫ জুলাই উল্টো রথের মধ্য দিয়ে শেষ হবে এই উৎসব। এসইউ সেলিমের প্রতিবেদন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ইসকনের আয়োজনে শুক্রবার বিকেল ৩টায় প্রতি বছর মতো বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে জগন্নাথ দেবের মূর্তি নিয়ে কয়েক হাজার ভক্ত অনুসারী বিশ্ব শান্তি কামনায় রথযাত্রায় অংশ নেন। সবাই নেচে গিয়েও নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণিল উৎসবে মেতে ওঠে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। যারা ভগবানকে ঘরে বসে দর্শন করতে পারে না, জগন্নাথ নিজে স্বইচ্ছে এসে ধরাধামে আসে, মানুষকে রাস্তায় আসে, রাজপথে এসে ভগবান মানুষকে উদ্ধার করে যাচ্ছে, দর্শন দিয়ে যাচ্ছে। সবাই শান্তিপ্রিয় হোক, সবাই কৃষ্ণ ভক্ত হোক, সবাই যেন সুখে শান্তিতে সমৃদ্ধিতে বসবাস করতে পারে, সারা বিশ্বের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় ও সবার সহযোগিতায় হাজার হাজার ভক্তের উপস্থিতিতে এবার রথযাত্রা উৎসবে পরিবারের পাশাপাশি বিশ্ব শান্তি প্রার্থনা করেন তারা। সবাই ভালো থাকুক, আমাদের দেশ ভালো থাকুক, তাই প্রার্থনা করছি। সারা বিশ্বের মঙ্গল হোক, সবাই ভালো থাকুক, শান্তি ফিরে আসুক আমাদের পৃথিবীতে, এটাই সবার জন্য প্রার্থনা। আমরা খুবই আনন্দিত। রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে গুলিস্তান হয়ে জগন্নাথ হল ঘুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে শেষ হয়। আগামী ৫ জুলাইয়ের উল্টো রথযাত্রার মাধ্যমে স্বামীবাগ আশ্রমে গিয়ে শেষ হবে এই উৎসব। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি পিরোজপুর পৌরসভার সড়কগুলোতে। অসংখ্য খানাখন্দ সহ পানি জমে থাকা সড়ক দেখে মনে হয় যেন গ্রামের কোনো কাদামাটির রাস্তা। অধিকাংশ রাস্তায় চলাচলের অনুপযোগী, ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। মোহাম্মদ নুরুদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সুবিধা বঞ্চিত পিরোজপুরবাসী। পৌরসভার প্রায় ৩৫০ কিলোমিটার রাস্তার ৯০% ভাঙা ও চলাচলের অনুপযোগী। বর্ষা মৌসুমে যা আরও ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে প্রায়ই ঘটছে ছোট বড় নানান দুর্ঘটনা। রাস্তার এমন বেহাল অবস্থায় নানা ভোগান্তি যেন পৌরবাসীর নিত্যসঙ্গী। তাই সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি চান তারা। এখানে নাগরিক সুযোগ সুবিধা বলতে নাই বললেই চলে। আমরা আসলে এই নাগরিক হিসেবে একটা কলঙ্ক। প্রত্যেকটা ওয়ার্ডে ৯টি ওয়ার্ড আছে, 9টি ওয়ার্ডের রাস্তাঘাটেরই খুবই বেহাল দশা। রাস্তা থুয়ে মানুষের সিঁড়ির উপর থেকে যাওয়া লাগে,
এই অবস্থা চলতেছে এখানে। এখানে রাস্তা বলতে কোনো জিনিস নাই। নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে এইখানের এই সামান্য এই পথটুকে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং প্রতি বছরই মানুষ বিভিন্ন ভোগান্তিতে পড়ে। আমরা চাই যাতে এই রাস্তাটা অতি দ্রুত তাড়াতাড়ি যাতে রাস্তাটা সংস্কার হয়, আমাদের শিকারপুরবাসী আমরা অনেক উপকৃত হব। বেশিরভাগ সড়কের খারাপ অবস্থার কথা স্বীকার করে নির্বাহী প্রকৌশলী বললেন, বরাদ্দ পেলে সড়ক মেরামত করে পৌরবাসীর দুর্ভোগ লাঘব করা হবে। এই পৌরসভায় প্রায় 350 কিলোমিটার কাঁচা পাকা রাস্তা আছে, তার মধ্যে ম্যাক্সিমামই জরাজীর্ণ, 90% বলা যায় খারাপ। আশা রাখি যদি সরকার বরাদ্দ বাড়াইয়া দেয় আমাদেরকে, বা যদি এলজিডি কোনো প্রজেক্ট বা যদি পৌরসভা যদি স্পেশাল কোনো প্রজেক্ট দেয়, তাহলে আমরা এটা সমস্যার সমাধান করতে পারবো। পিরোজপুর পৌরসভায় 80 কিলোমিটার কার্পেটিং রাস্তা সহ 48 কিলোমিটার পাকা, 150 কিলোমিটার হেরিং বন্ড ও 68 কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যার অধিকাংশই চলাচলের অনুপযোগী। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। গাজীপুরে বিভিন্ন শিল্প কারখানায় ইটিপি ব্যবহার না করে কলকারখানার রাসায়নিক বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ড্রেন, নালা ও নদীতে। তাতে কৃষিজমি ও জলাশয় দূষিতের পাশাপাশি হুমকির মুখে পড়ছে পরিবেশ, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য। পরিবেশ অধিদপ্তর বলছে তালিকা করে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারিকুল জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। গাজীপুরের কাশিমপুর, বাসন, গাছা, টঙ্গী সহ বিভিন্ন এলাকার অধিকাংশ কলকারখানার বর্জ্য কোনো ধরনের পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে খোলা ড্রেন ও নালায়। এসব বিষাক্ত বর্জ্য মিশে যাচ্ছে ফসলি জমি, তুরাগ নদী ও আশেপাশের জলাশয়ে। কলকারখানা থেকে নির্গত কালো দূষিত পানিতে ধ্বংস হচ্ছে মাছ ও জলজ প্রাণী এবং হুমকির মুখে পড়েছে কৃষি ও জীববৈচিত্র্য। নোংরা পানির দুর্গন্ধে বসবাস করতে কষ্ট হচ্ছে স্থানীয়দের। তাছাড়া চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। দুর্গন্ধ লেগে বাইরে থাকা যায় না, খাওয়া খাদ্য করতে পারি না। পানি ছাড়া এখন আমার গেড়ে জমে থাকে, তারপরে হলো গিয়া এই পানির গন্ধে ঘুমিয়ে আসে, পোলাপান অসুস্থ হয়ে যায়। আমার ভিতরে কত গাছও মারা গেছে। এই গার্মেন্টসের যে কেমিক্যাল গুলো আসে, এই কেমিক্যালে মাছ নষ্ট হয়ে যায়। এই কলকারখানার যে বর্জ্য ময়লাগুলো আছে সব এই নদীতে ফেলা হয়, এর জন্য এই নদীতে মাছও নেই। আগে প্রচন্ড মাছ ছিল। যেসব প্রতিষ্ঠান দূষণের সাথে সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে বড় ধরনের জরিমানা এবং কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানালেন পরিবেশ কর্মকর্তা। যেসব প্রতিষ্ঠান দূষণ করছে বা দূষণে তাদের অংশগ্রহণ আছে, সেসব প্রতিষ্ঠানকে আমরা চিহ্নিত করে কিন্তু আমরা এনফোর্সমেন্ট শাখায় প্রেরণ করছি এবং তাদের কিন্তু বড় ধরনের জরিমানা আদায় হচ্ছে, কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হচ্ছে। এমন বাস্তবতায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন পরিবেশবিদ, সচেতন নাগরিক ও এলাকাবাসী। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য, ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। 2018 সালে কাল নির্বাচন হয়েছে। সেই সময় এই নির্বাচন যারা অনুষ্ঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য একটি কমিশন গঠন করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনডিএফবিডির 2 দিনব্যাপী বিতর্ক উৎসব উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রকুনুজ্জামান। সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজ সহ 6টি কলেজের ছাত্রদলের কমিটি ঘোষণা করায় কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। জয়পুরহাটে 5 বিবিতে সন্ত্রাসী হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনার হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ, রহনপুরে এনজিবি ও শিবগঞ্জ সাংবাদিক ক্রিকেট একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে এ আদেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে করা একটি জরুরি আপিলের পরিপ্রেক্ষিতে আদেশ দেওয়া হলেও তা প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার ওপর ব্যাপক প্রভাব ফেলবে। তবে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কিছু শিশুর নাগরিকত্ব কেড়ে নেওয়া সাংবিধানিকভাবে বৈধ কিনা সে বিষয়ে আদেশে চূড়ান্ত সিদ্ধান্ত দেননি সুপ্রিম কোর্ট। এই আদেশকে বড় জয় বলে দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ করছি মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। অটোপাস ও সিলেবাসের গ্যাড়াকলে ক্ষতিগ্রস্ত উচ্চ মাধ্যমিকের পড়াশোনা, 2 বছরে পরীক্ষায় বসেনি 6 লাখ শিক্ষার্থী, শিক্ষাখাত সংস্কারের দাবি। মুন্সিগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত, আহত 10, সরানো হয়েছে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো। সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বললেন প্রধান উপদেষ্টা। চাকরি না খুঁজে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। এবং সিরাজগঞ্জে উজানের ঢল ও বৃষ্টিতে দ্রুত বাড়ছে যমুনার পানি, নদী গর্ভে বিলীন 5 উপজেলার বিস্তীর্ণ আবাদি জমি, বন্যা আতঙ্কে স্থানীয়রা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।